আষাঢ় শেষ হয়ে গেছে, শ্রাবণ চলছিল। এই বর্ষায় বইয়ের বড্ড ক্ষতি হয়। কয়েকদিন আগে স্টেশনের বইগুলো দেখছিলাম। স্টলের সমস্ত বইগুলোই প্রায় পুরনো, ছেঁড়া খোঁড়া, মালিকের সঙ্গবিহীন গ্রন্থিহীন জীবনের জর্জরতার অপরাধ এদের চোখে মুখে। নতুন বইও কয়েকখানা আছে। গত বছর কলকাতায় যখন 25 টাকা টিউশন করি, ট্রাম, সিনেমা ও চায়ের পথ এড়িয়ে খুব একটা সাদাসিধে মেষের জীবনমৃত অবস্থার ভেতর থেকে কয়েকখানা বই কিনতে পেরেছিলাম। ইংরেজি কবিতার বই দুটো, একখানা আমেরিকান উপন্যাস গত শতাব্দীর, একখানা নভেল এবং আরও 2-3খানা বই। ক্যাটালগ দেখে কিনিনি, কারো পরামর্শ নিয়েও নয়। ইংরেজি পত্রিকাগুলোর সমালোচনা ও খবরাখবর আমি অনেক দিন ধরে দেখিনি। বই কখানা কিনেছিলাম নিজের মনের কর্তৃত্বে, একাই। টিনের সুটকেসে করে বইগুলো দেশে নিয়ে এলাম। ঘরের ঘরে জানালার কাছে বসে পড়লাম। বাইরে বিকেলের আলোয়, সন্ধ্যার অন্ধকারে কখনো শরৎ কখনো হেমন্তকে দেখেছি। শালিক ঘাসে ঘাসে পোকা খুঁটে খেয়েছে, ফড়িং উড়েছে, পাতা খসেছে। দাঁড়কাকের দল গভীর কীর্তির অব্যর্থতায় ঘরের দিকে উড়ে গেছে তাদের। সন্ধ্যামণির পাপড়ির মতো লাল মেঘে আকাশ ছেয়ে গেছে। আমাদের এ ঘরে উইয়ের অত্যাচার বড় বেশি। মেঝেটা মাটির, বড্ড স্যাঁতস্যাঁতে। বর্ষাকালে উইয়ের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য নানা রকম চেষ্টা চলে বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমাদের জীবনের নিয়ন্ত্রণ নির্জীব নয়, খুব সতেজ ও পরিহাসপ্রিয়। মিশরে যিনি একদিন পঙ্গপাল ছেড়ে দিয়ে মজা দেখেছিলেন, আমাদের কুড়ে ঘরে তিনি উই ছড়িয়ে দিয়ে তামাশা দেখেন। নানা রকম কষ্টার্জিত বইয়ের প্রিয় জিনিসের ছিবড়ে কুড়িয়ে কুড়িয়ে তারপর আগুন জ্বালি ও চিন্তা করি। তার গভীর শক্তিকে নমস্কার জানাই। 2-3 দিন আগে সেলফের বইগুলো নেড়েচেড়ে দেখেছি একবার, আজ আর একবার দেখা যাক। কিন্তু যাই যাই করে আর যাওয়া হয় না। জানালার ভেতর দিয়ে বর্ষার দিকে তাকিয়ে মন অন্য মনস্ক হয়ে পড়ে। দুপুরবেলা দেখলাম বইয়ের তাক ঠিকই আছে, উইয়ে ধরেনি। নতুন বইয়ের লাল নীল মলাটগুলো কেমন ছাদ কুড়োয় সাদা সাদা হয়ে গেছে। কল্যাণীকে বললাম, আমি চলে গেলে এই বইগুলো মাঝে মাঝে দেখো। কল্যাণী সেলাই করছিল, কোনো জবাব দিল না। বইগুলো মুছতে মুছতে, মাঝে মাঝে রোদে দিও কেমনও। কল্যাণী কোনো কথা বলল না। সে আমার ওপর বিরক্ত। দেশে এসে বলেছিলাম 6-7 দিন থাকব। থাকতে থাকতে 3 মাস হয়ে গেল। প্রায় 1 মাস থেকে বলছি চাকরির চেষ্টায় কলকাতায় আজকালই যাব, কিন্তু আজও গড়িমসি করে দেশের বাড়িতেই কাটাচ্ছি। এত অপরাধ ও বেদনার জন্য তার জীবন প্রস্তুত ছিল না। সে একটা অস্টিন মোটর কার চায় না বটে, সুসজ্জিত বাংলোও চায় না। আমাকে যখন প্রথম বিয়ে করেছিল 3 বছর আগে, মানুষের জীবনের নিদারুণ পরিমাপের টের যখন সে পায়নি, তখন কি চাইতো জানি না। কিন্তু আজ একজন সামান্য স্কুল মাস্টারের গৃহস্থালির ব্যবস্থাও নিজের হাতে যদি সে পায়, জীবনকে ধন্য মনে করে। কিন্তু এমনই ব্যবস্থা একটা স্কুল মাস্টারই জোটে না। আচ্ছা, আমি যদি টার্ম কন্ডাক্টর হই, কি বলো কল্যাণী? টিসি হওয়ার জন্যই MA পাস করেছিলে, কিন্তু সেও তো কাজ, মাসে মাসে 25-20 কি দেবে না? বেশ তো, তাহলে তাই করো গিয়ে। এবার কলকাতায় গিয়ে যাও, একটা কিছু করবই। কল্যাণী চুপ করে রইল। কি করব জানো? কোনো সাড়া নেই। হেমন্তের বিকেলের নিস্তব্ধ ম্লানতার ভেতর একটা রুগ্ন হাঁসের মতো শুকনো পাতার উড়াউড়ির মধ্যে হংসগামিনী গতিতে
একা একা অন্ধকারের ভিতর হারিয়ে যাচ্ছে। গলা খাঁকড়ে কি করব জানো কল্যাণী? কল্যাণী আঁতকে উঠে, বাপরে, ভয় পেয়ে গিয়েছিলাম এরকম। বেট পোকা চেঁচিয়ে ওঠো কেন? না, চেঁচাইনি তো। না না, এরকম আচমকা ভয় পাইয়ে দিও না। ইস, কীরকম ধরপড় করছে বুক। এখনও? কি হলো? কিছু না, বাপরে কীরকম চমকে গিয়েছিলাম। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে? কথা বলো না, আমাকে একটু চুপ থাকতে দাও। কথা বলতে গেলে হার্টে কষ্ট হয়। বুকে হাত বুলিয়ে দেব? না থাক। কাছে আসি? না। কেন? কেন? আমাকে একটু চুপ করে থাকতে দাও। পাখা নিয়ে এগিয়ে গেলাম। বাতাস দিতেই কল্যাণী বলল, পাখা রেখে দাও, ঠান্ডা লাগে। রেখে দিলাম। গরম দুধ খাবে? না, দরকার নেই। বালিশে খানিকক্ষণ মাথা গুজে পড়ে থেকে কল্যাণী বলল, বাহ, তুমি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছো যে? দেখছিলাম। না, মরতে এখনো ঢেরি। মরার কথা নয়। হ্যাঁ, যা বলছিলে। আমাকে একটু গরম দুধ এনে দাও তো। আচ্ছা, দিচ্ছি। কিন্তু এখন দুপুরবেলা সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, কোত্থেকে এনে দেবে? কেন, খুকির দুধই তো আছে। তাহলে খুকি কি খাবে? মাথা হেঁট করে একটু ভেবে বললাম, বেশ, পিসিমার দুধের থেকে এনে দেবো তাহলে। কি করে আনবে? চুপ করেছিলাম। পিসিমার কাছে গিয়ে চাইবে? ঈষৎ হাসতে চেষ্টা করি। হ্যাঁ, দরকার হয়েছে চেয়ে আনবো। কেন, আমি কি ভিখিরির মেয়ে যে পরের কাছ থেকে দুধ ভিক করে ছাড়া খেতে পারবো না? একটু চুপ করে থেকে বললাম, 1 গ্লাস দুধ তা পিসিমা খুশি হয়েই দেবেন। কল্যাণী একটা নিঃশ্বাস ফেলে বলল, যাক, যা করছিলে তাই করো গিয়ে, দুধ আমার লাগবে না। বই মুছতে লাগলাম। কল্যাণী উঠে বসে সুতো হাতে নিয়ে বলল, তোমাকে বিশ্বাস নেই। কেন? 0.5 ঘন্টা পর হয়তো পিসিমার কাছ থেকে দুধ চেয়ে এনে বলবে, বিনয় ভট্টাচার্যের চায়ের দোকান থেকে নিয়ে এলাম। একটু থেমে ভাবলাম, বললাম, না, তা আর বলবো না। বিনয় ভট্টাচার্যের চায়ের দোকানে খুব ভালো দুধ পাওয়া যায়? মাথা নেড়ে বললাম, তা পাওয়া যায়। কত করে নেয় 1 গ্লাস? 2 আনা। ও, 2 আনা বুঝি। দুজনেই অনেকক্ষণ চুপচাপ। কল্যাণী সেলাই করছিল, আমি বই ঝাড়ছিলাম, মুছছিলাম, পাতা উল্টাচ্ছিলাম। কিন্তু 2 আনার পয়সার সম্বল আজ আমার কাছে নেই। এখন আমার বয়স 34। 12 বছর আগে MA পাশ করেছিলাম বটে। বিয়ের আগে 2-3টে কলেজে অস্থায়ী কাজ করেছি, আরও অনেক কাজ করেছি। কিন্তু সংসার ও সমাজের প্রতিষ্ঠিত মানুষের জীবনের পদ্ধতির সঙ্গে কোথাও না কোথাও সম্পূর্ণ ভিন্নতা ও জটিলতা নিয়ে পৃথিবীতে আমি এসেছি। কাজেই MA ডিগ্রি ও স্ত্রী সন্তান সত্ত্বেও এই 34 বছর বয়সে আজও আমি সংসারী হয়ে উঠতে পারলাম না। আক্ষেপের কথা হয়তো, কিংবা আক্ষেপের কথাই বা কেন আর, জীবন তো শুধু স্ত্রী সন্তান নিয়েই নয়। বিকেলের ধূসরতার ভেতর যখন সবুজ ঘাসের মাঠের পথে হাঁটতে থাকি, কিংবা হেমন্তের সন্ধ্যায় চড়ুই শালিক যখন উড়ে চলে গেছে, দিকে দিকে কুয়াশা জমে ওঠে, লক্ষ্মী পুজোর ধূপের ভেতরেও যখন গন্ধ, কিংবা আরও গভীর রাতে অসত্যের ডালপালা যখন জ্যোৎস্নার বাতাসে ঝিরঝির করে, কত বিহঙ্গমার নীর বুকে নিয়ে বিরাট বটগাছ দাঁড়িয়ে থাকে, বটের নিচে উপকথার পথিক গিয়ে দাঁড়ায়, এক মুহূর্তের ভেতরেই সমস্ত অতীত ও ভবিষ্যতের প্রেম, স্বপ্ন ও সফলতার সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পায়। এই সৃষ্টির রহস্যের ভেতর নিজের রহস্যময় হৃদয়ের সঙ্গে আলো অন্ধকারের পথে অবিরাম চলতে ইচ্ছা করে। সংসারের সঙ্গে সম্পর্কহীন জীবনের এই আর এক রূপ। এই রূপের পথে চলতে চলতে কিশোরবেলার নষ্ট প্রেমের বেদনা ও লাঞ্ছনা ভুলতে চেয়েছিলাম। আজকে সংসারের ক্ষয়ক্ষতি নিয়ে আক্ষেপ করব আর? অবশ্যই বাবার কাছে চাইলে 2 আনা পয়সা পাওয়া যায়। 2 আনা চাইলে তিনি হয়তো 4 আনাও দিয়ে দেবেন। আমি মুখ ফুটে বড় একটা চাই কি চাই না। সেই জন্য চাইলেই যিনি
যতদূর সম্ভব দিয়ে দেন। অবিলম্বে অকাতরে আমার কলকাতার খাওয়ার খরচও তিনিই জোগাড় করে দেবেন। তারপর দাদাকে বেরেলিতে লিখে দেবেন আমার কলকাতার মেসের খরচটা কিছুদিন চালাতে, যে পর্যন্ত না আমি টিউশন পাই। আমি টিউশন পাই বা না পাই, আমি কলকাতা এলেই দাদা একটা মাস মেসের খরচ দেন, তারপর বন্ধ করে দেন। শত অনুনয় অনুরোধ করলেও কিছুই গ্রাহ্য করেন না। আমার টিকিটের পয়সা খরচ হয় শুধু, কাজেই অনুরোধ করে চিঠি লিখতে যাই না। 1 মাসের টাকা দিয়ে 3 মাস চালাতে চেষ্টা করি। দেশের বাড়িতে খরচ যেন তিনি বন্ধ না করেন, ভবিষ্যতের কাছে এই প্রার্থনা করি। বাবা যতদিন বেঁচে আছেন ততদিন বন্ধ করবেন না, কিন্তু বাবা চলে গেলে জীবন যদি তখনও আমার এই পথে চলে, কিন্তু কেনই বা চলবে? ভবিষ্যতের জন্য আশা করা যাক। না হয় চরকায় সুতো কেটে কাপড়ের ব্যবস্থা করব। যেটুকু জমি আছে তাতে লাউ কুমড়ো বেগুন মরিচের গাছ লাগিয়ে দেব। আর চাল ভাবছিলাম। কল্যাণী হঠাৎ বলল, খুব বেশি নেয় তো তাহলে? কে বেশি নেয় কল্যাণী? 1 গ্লাস দুধ 2 আনা নেয় বললে? হ্যাঁ, বেশ টাটকা দুধ নিশ্চয়ই। হ্যাঁ, খুব। তুমি খেয়ে দেখেছ? না, খাইনি। বিনয় ভট্টাচার্যের দোকানে শিগগির যাওনি বুঝি? না। 1 কাপ চা খেতেও যাওনি? না, শিগগির গিয়েছি, মনে পড়ে না। সত্যি যাওনি? বারে, এত চায়ের ভক্ত ছিলে। কি, বাড়িতে তো চা পাও না? আমি তো ভাবতাম বিনয় ভট্টাচার্যের দোকান থেকে চা খেয়ে আসো। না, মাঝে মাঝে একটা চুরুট কিনতে যাই। চুরুট? হ্যাঁ। আর কিছু না? না। মাথাটা নাড়লাম। চুরুট তো তোমাকে খেতে দেখি না। মাসের মধ্যে 2-1টা খাই। তাই বা কখন খাও? রাস্তায় খাই সন্ধ্যার সময়, বেশ লাগে, মন্দ নয়। কিন্তু দুধ খেয়েও। খেয়ে আমি? হ্যাঁ। কেন বলো তো? কল্যাণী কোনো জবাব দিল না, একটু চুপ করে বললে, 1/2 গ্লাস দুধ 4 পয়সায় দেবে? তা দিতে পারে, দর কষাকষি করতে হবে। আরও খানিকক্ষণ ভেবে কল্যাণী বলল, তাহলে নিয়স তো। অত্যন্ত জড়সড়ভাবে যথেষ্ট সময় খরচ করে আঁচলের গাঁটের থেকে একটা আনি বের করে বলল, খানিকটা নোংরা হয়েছে, দেখো নেয় কি। আরও কিছু খুচরো পয়সা বেচারির গাঁটে ছিল, কিন্তু 1 আনিটা বদল করবার ভরসা পেলাম না। না হয় 4 পয়সার বাকি দুধ বিনয়ের কাছ থেকে আনা যাবে। তাই আনলাম, কিন্তু দুধ নিয়ে হাজির হয়ে দেখি আরেক সমস্যা। সে কিছুতেই খাবে না, খেতে হবে আমাকে। বলল, তুমি তো বেকুব, তোমাকে দুধ খাবার জন্য 4টে পয়সা দিলাম, হাত পা রোগা বকের মতো হয়ে যাচ্ছে, কোথায় দোকানে বসে খেয়ে আসবে না, সেই দুধ তুমি এতটা পথ নিয়ে আসলে আমার জন্য। বিক্ষুব্ধ ঝাঁঝে আমার দিকে আপাদমস্তক তাকাতে লাগলো সে। কই, তুমি তো একবারও বলনি কল্যাণী? কি বলিনি? যখন পয়সা দিলে বলনি তো যে। কিন্তু খোঁচা দিয়ে ভুল দেখিয়ে এই নারীটিকে পরাস্ত করে কি লাভ? বাদলের দুপুরে একটা নিরাশ্রয় দাঁড়কাক আমাদের উঠোনের পেয়ারার ডালে বসে ভিজতে থাকে। তাকে দান করতে হয়। কেউ কোনো দিন তার কাছ থেকে গ্রহণ করবার কথা ভাবতে পারে কি? আমি 1 কাপ চা খেয়ে এসেছি, আর একটা চুরুট। কে তুমি? দুধ খেলে না কেন? দুধের জন্যই তো পয়সা দেওয়া। তোমার শরীরের দিকে তাকিয়ে দুঃখ হয়। বৃষ্টিতে ভিজে নিয়ে এলে, সব করলে, তবুও আমার কথাটা শুনলে না। দুধ তোমার জুড়িয়ে যাচ্ছে, বক 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 বক, কথাবার্তা পরে হবে, আগে খেয়ে নাও। গ্লাসটা তার হাতে দিলাম। বাহ, এই গ্লাসটা কার? বিনয়ের। বেশ সুন্দর কাঁচের গ্লাস তো। আমরা চোখের দিকে তাকিয়ে সে বলল, তুমি খাও। চুপ করে বই পড়ছিলাম। কল্যাণী বলল, তুমি নাকি আবার চা খেয়ে এসেছো? চুরুটো? গেলাসটা সে ঠোঁট অবধি তুলল,
কই, কথার উত্তর দাও না যে। কোন কথা? চা চুরুট খেয়ে পেট ভরিয়ে আসুনি? হ্যাঁ, খেয়েছি। তা যদি না ভরতো তাহলে নিশ্চয়ই তোমাকে দুধ খেতে হতো। তা তোমার পাল্লায় পড়লে আমি কি আমার জন্য আনিয়েছি? এটা তুমি বুঝলে না? তাকিয়ে দেখি দুধ তখনও অভুক্ত। কাজেই রামেশ্বরের ছেঁড়া ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি চলে না গেলে এ বেচারির দুধ আর খাওয়া হবে না। কোথায় যাচ্ছ? রমণীবাবুর বাড়ি। কেন? একটা বই নিয়ে গিয়েছিলেন। মিনিট 15 পরে ফিরে এসে দেখি গ্লাস যেমনি তেমনি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখনও খাওনি? না। কেন? ভক্তি হচ্ছে না খেতে। কিসের জন্য কল্যাণী? দোকানের দুধ বললে, দাও আমি খেয়ে ফেলি। হাত বাড়াতেই দুধের গ্লাসটা সরিয়ে নিয়ে শক্ত করে চেপে ধরে কল্যাণী। মিনমিন করে হেসে বলে, ইস, দোকানের জিনিস আমি খাই না বুঝি? আমার দিকে তাকিয়ে কল্যাণী একটু লজ্জিত হয়ে বলল, ছি, খেতে চেয়েছিলে, বাধা দিলাম, এই নাও। ফিরে চেয়ে দেখলাম সে দুধের দিকে সতৃষ্ণভাবে তাকিয়ে আমার দিকে গ্লাস এগিয়ে দিচ্ছে। হাত ভরা তার অনিচ্ছা ও অনগ্রসরের অসারতা। মুখখানা হেমন্তের সন্ধ্যার মতো হিম, বেদনাতুর। মৃত সন্তানের মুখের ওপর নিবদ্ধ মৃতবৎসা হরিণীর মতো বিহল বিষণ্ণ চোখ। উটের লোম দিয়ে যে ব্রাশ তৈরি হয়, যার সঙ্গে রং মাখিয়ে মানুষ ছবি আঁকে, সেই ব্রাশই বা কোথায়, রঙই বা কোথায়, ছবি আঁকবার শক্তিই বা কোথায়? রং তুলি নিয়ে একবার যে ছবি এঁকেছিল, আজ এই কল্যাণীর ছবি এঁকে যাক। না, খাও। কে? আমি খাবো? আমার স্বরের ভেতর তৃষ্ণা ও আগ্রহের পরিচয় পেয়ে গ্লাসটা সে নিজের দিকে সরিয়ে নিল। দুধ কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কল্যাণী। বেশ, গরম করে নিয়ে এলে তবেই হবে। কে গরম করবে? আমিই করে আনবো। তারপর খাবে কে? কেন, তুমি খেতে চাও নাকি? একটা বই তুলে নিয়ে বললাম। একটু দূরে সরে যেতেই কল্যাণী গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। খাবে খাও, আর দাও। আচ্ছা, একটু গরম করে নিয়ে আসি। আনো। তা এই বেশ গরম আছে। তবে এই দাও, একটু চিনি মিশিয়ে দেবো? তা দিতে পারো। চিনি হয়তো ওরা দিয়ে দিয়েছে, তা দিয়ে থাকবে। খাবে? দিলেই খাই। কেন, তুমি কি মনে করো একটু দুধের ব্যাপার নিয়ে তোমাকে বঞ্চনা করব? না, সে কথা কে ভাবে কল্যাণী? তুমি কি পড়ছো? একটা বই। দুধটা মিষ্টি। ও, খাচ্ছ বুঝি? তাকিয়ে দেখলাম সে লজ্জিত হয়ে আরক্ত মুখে দাঁড়িয়ে আছে। বললাম, কি হলো? ভুলে চুমুক দিয়ে ফেললাম যে। বেশ করেছো। এখন কি হবে? কেন? তুমি যে আর খেতে পারবে না। তা আমার খেতে আপত্তি নেই। ছি, আমার মুখেরটা খাবে? তা আমি খেতে পারি, কিন্তু আমি কিছুতেই সে অনাচার হতে দিতে পারিনি তো। আধ ঘন্টা পরে তাকিয়ে দেখলাম দুধের শূন্য গ্লাসটা পড়ে আছে। কল্যাণী নেই, ঘুমোচ্ছে হয়তো। গ্লাসটা ধুয়ে নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য বিনয়ের দোকানের দিকে হাঁটতে হাঁটতে কল্যাণীর কথাই ভাবছিলাম। এই কল্যাণী আমার স্ত্রী। 3 বছর আমি তাকে বিয়ে করেছি, কিন্তু এই 3 বছরের ভেতর প্রেমিকের পুলক একদিনও বোধ করেছি? নির্বিকার নিঃসংকোচে আত্মদান অনুভব করেছে কল্যাণী। ইস, গ্লাসটা হাতের থেকে পড়ে ভেঙে গেল। কাঁচের টুকরোগুলো কুড়োতে কুড়োতে কল্যাণীর কথাই ভাবছিলাম। আমাদের রক্ত মাংসের সার্থকতার খাবার সময়, দাঁড়াবার সময়, হাঁটবার চলবার সময়, আমাদের বুদ্ধি ও কল্পনার সার্থকতা আমাদের সঙ্গে আচার ব্যবহার কিংবা সন্ধ্যা ও ভোরের আকাশ প্রান্তরে নিরবয়ব অবাস্ততার দিকে তাকিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্কে আমাদের রক্ত মাংস, বুদ্ধি, কল্পনা, আত্মাপ্রেম কোনো কিছুরই প্রয়োজন নেই। সব জায়গাতেই কি এরকম? জানি না। এই 34 বছরে অনেক চিঠি জমিয়েছি। একটা মস্ত বড় টিনের বাক্সে চিঠিগুলো রেখে দিয়েছিলাম। চিরদিনই মনে করে এসেছি যে ভবিষ্যতে কোনো একদিন এই চিঠিগুলো একে একে পড়ব। ভবিষ্যতে বাংলাদেশের কোনো এক বিস্তৃত প্রান্তরে আমার বাংলো তৈরি করব। চারদিকে বাবলা গাছের ঘন নিবিড় বেড়া দিয়ে মাঠটাকে রাখব ঘিরে, কিংবা বুনো কাঠ দিয়ে। ছোটোখাটো নানা ঝুমকোলতা, কুঞ্জলতা ও অপরাজিতার আলিঙ্গনে
আলো বাতাস, কাক শালিক ও পাকপাখালির সারা শব্দে নিতান্তই বাঙালির ঘরোয়া জিনিস। পাশে হয়তো মেঘনা, ধানসিঁড়ি, জলসিঁড়ি, কর্ণফুলী অথবা ইছামতি। মাঠের ভেতর ইতস্তত অসত্য গাছ, বাঁশের জঙ্গল, আম, কাঁঠাল, বেতের বন, কাশ, কালঘোষণা ঘাস, ফড়িং, প্রজাপতি। চোদ বৈশাখের দুপুর, শরতের রাত, হেমন্তের বিকাল, অপার্থিব বট। এমনই আবহাওয়ার ভিতর ঘরের বারান্দায় হরিণের ছাল পেতে বসে কিংবা অন্ধকার রাতে আলোর পাশে একটা মাদুর বিছিয়ে নিয়ে একে একে চিঠিগুলো পড়ব। এরকম ভেবেছিলাম। নির্মলার চিঠি আছে, মার অনেকগুলো চিঠি, দাদার চিঠি, তাছাড়া আরও নানা রকম ঘটনা স্রোতের বুক থেকে জড়ো করা ঢের। 2-5 জন নারীর উপেক্ষা, অবজ্ঞা ও কচ্ছিত বিহলতার চিঠি আছে। 2-3টি দেশপ্রেমিকের চিঠি আছে। লিখে সাহিত্যের নাম করেছে যারা, কিংবা আজও সন্ত্রাস করে চলেছে, তারাও আমাকে তাদের মধ্যে একজন ভেবে চিঠি লিখত। সবই সঞ্চয় করে রেখে দিয়েছি, জীবনের ভাঁটার সময় একদিন ম্লান আলোর পাশে এগুলো পড়ব বলে। তাও 20 বছর ধরে এগুলো জমিয়েছি। পোকা, ইঁদুর ও উইয়ের হাত থেকে রক্ষা করে এসেছি। মা অনেকবার বলেছেন এই চিঠিগুলো ছিঁড়ে ফেলে দিতে। এই চিঠি বোঝাই বাক্সটা কল্যাণীর চক্ষুশূল। আমি নিজেও মাঝে মাঝে ভেবেছি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তার হৃদয়। সঞ্চয় যদি কিছু করতে হয় তবে সেখানে করা ভালো। টিনের বাক্সের ভেতর কেন? কিন্তু তবুও টিনের বাক্সটা অনেক ঝড় কাটিয়ে টিকে রয়েছে আজও। বাক্সের ভেতর আমার নিজের লেখা কয়েকখানা খাতাও ছিল। বিনয়কে গ্লাসটা ফিরিয়ে দিয়ে সে বাক্সটা খুললাম, কিন্তু 5 মিনিটের ভেতরেই মনে হলো কেরোসিন তেল ও দেশলাই ছাড়া আর উপায় নেই। আচ্ছা, মাধুরীর কি একখানা চিঠিও আসতো আছে? বিহালভাবে অজস্র চিঠির ছিবড়ের ভেতর খুঁজছিলাম মাধুরীর চিঠি, মাধুরীর চিঠি, মাধুরীর চিঠি। আঙুলে উইয়ের কামড় লাগছে, কাদামাটি ও গলিত উইয়ের রসে হাত যাচ্ছে ভরে, কিন্তু সেই 14 পাতা 18 পাতা এক একখানা চিঠির একটু যদি থাকে। অবশ্য 18 পাতা ভরে সে আমার প্রতি তার উপেক্ষাই প্রমাণ করত। সেই স্কুলের কলেজের কথা লিখত, বইয়ের কথা লিখত, তার দিদির ছেলেমেয়ের কথা লিখত, গরম চা খেতে গিয়ে কীরকম করে তার জিভ পুড়ে গেছে, পিসিমা তার কেমন চমৎকার লেবুর আচার তৈরি করতে পারেন, কাসুন্দি খেতে তার কত ভালো লাগে, কলকাতায় কীরকম গরম পড়েছে, কলেজের বাস কীরকম টিকুর টিকুর করে চলে, তাদের বাড়িতে রোজ 2-1 ইঁদুর মরছে, কে জানে বেড়াল মারে না প্লেগ হবে, তাদের গরুটা আজকাল 4 সের করে দুধ দেয়, রাস্তার ওপারে ডাস্টবিনের থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে, সেজন্য মিউনিসিপ্যালিটিকে লেখা হয়েছে, গ্রামোফোনের অনেকগুলো নতুন রেকর্ড কেনা হয়েছে, কলকাতায় এবার বৃষ্টিতে তলিয়ে গেল এইসব। অনেক চিঠি লিখত মাধুরী, অনেক কথাও লিখত, কিন্তু রক্ত কাঁকড়ের পথের বুকে যেমন জল পাওয়া যায় না, এই চিঠিগুলোর ভেতরেও তেমনি কোনো দরদ কোনোদিন আবিষ্কার করতে পারিনি। আছে এগুলোর ভেতর একজন সামান্য নারীর অবৈধ আত্মপ্রতিষ্ঠা ও অসংখ্য ভুল, কিন্তু তবুও এই মেয়েটি আমার জীবনকে করেছিল কি ভীষণ দূরতিক্রম্য। এই নারীটি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল বলেই বৈষ্ণব কবিতা, কিশোরী প্রেম ও অনেক বিদেশি সাহিত্যের অন্ধকার অস্পষ্ট ইঙ্গিত আমার কাছে অপরূপ হয়ে আছে। রূপ ও প্রেমের বেদনা, পাপ ও অভূতপূর্বতা বুঝতে পেরেছি। পড়তে পড়তে নির্মলার কয়েকটা ছবি চোখে পড়ল। নির্মলা নিজেও অনেকদিন হয় মারা গেছে, কিন্তু বিধাতা তার কয়েকখানা চিঠি অন্তত আমার কাছে রাখলে পারতেন। অবিনাশের সঙ্গে আলাপ হয়েছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে, সে 10 বছর আগের কথা। 5 বছর ধরে সে আমাকে চিঠি লিখেছে, কখনো দেরাদুন থেকে, কখনো পাহাড় থেকে, কুমাউনের থেকে, লখনৌ থেকে, বিলাসপুরের থেকে, রামেশ্বরের সেতুবন্ধের থেকে, চিংলিপট্টমের থেকে, ত্রিচিনপল্লীর থেকে, অনুরাধা কুবের থেকে, পায়ে হেঁটে হেঁটে ভারতবর্ষ বেড়াচ্ছে সে। একবার ধর্মপুরের থেকে লিখেছিল যে যক্ষায় ভোগে সেখানে আশ্রয় নিয়েছে। তারপর আর কোনো চিঠি পায়নি। অনেক আগে, ধর্মপুর থেকে তার চিঠি পাওয়ার বছর 2 আগে, গোলদিঘিতে একদিন অবিনাশের সঙ্গে দেখা হয়েছিল।
সেও এমনই শ্রাবণ মাস গিরি মাটির মতো অজস্র মেঘে আকাশ ভরেছিল। কতকগুলো ধূমস কালো মেঘ পঙ্গপালের মতো ইতস্তত ওড়াউড়ি করছিল। দিনের আলো নিভে যাচ্ছিল। দাঁড়কাকগুলো আকাশের গায়ে গায়ে ইতস্তত মিলিয়ে যাচ্ছিল। ঘোলা শরবতর মতো মেঘের একখণ্ডে বরফের দানার মতো সপ্তমীর চাঁদ বিকেল শেষ না হতেই হাজির। তার নিচে আসন্ন সন্ধ্যার অজস্র কালো বাদুড়ের দল। হাঁটছিলাম। হঠাৎ দিঘির উত্তর পশ্চিম কোণের থেকে কে যেন আমাকে ডাকল। আবছায়ার ভেতর দিয়ে তাকিয়ে দেখলাম একটা মিলিটারি খাকির শার্ট পরে অশ্বত্থ গাছের নিচের বেঞ্চিতে অবিনাশ বসে আছে। সেদিন সারা রাত ভরে মেঘের কিন্তু মন। অনেক রাতে আমরা স্কোয়ারের বেঞ্চি ছেড়ে ফুটপাতে নামলাম। হাঁটতে হাঁটতে একবার আমহা স্ট্রিট, করিম চার্চ লেন, আর একবার মুন্নেন্ট সেন্ট জনের গির্জা, এমনি করে সারাটা রাত হাঁটলাম। কী বা করবার ছিল আর। জীবন তখন একটা সমস্যার জিনিস। প্রেমের বেদনা ও জর্জরতার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বিচ্ছেদ ও প্রণয়ের গন্ধও যে জীবন থেকে একদিন নিঃশেষে কেটে যায়। বঞ্চিত হলেও বেদনা থাকে না আর। উত্তর জীবনে মানুষের দুঃখ যে অন্য কষ্ট নিয়ে, নারীকে নিয়ে একেবারেই নয়, সে আশ্বাস তখনও পায়নি। তাই সারা রাত অবিনাশ কবিতা আড়ালো, চুরুট টানল, অসংলগ কথা বলল, একবার নক্ষত্রের মতো অমানসিক দীপ্তির, একবার ছাগলের মতো আকণ্ঠ মজ্জিত লালসার পরিচয় দিতে লাগল। অবাক হয়ে ভাবি, অবিনাশ আজ কোথায়? ধর্মপুরের স্যানিটোরিয়ামে সে আজ আর নেই। হয়তো আমার মতো নির্বিবাদ নির্জীব গৃহস্থ হয়েছে, কিংবা মাটির তলে হাড় পড়ছে হয় তার। অবিনাশের বড় বড় চিঠিগুলো একবার পড়েই রেখে দিতাম। কোনো এক দূর ভবিষ্যতে এগুলো সরস নবীন জিনিসের মতো আবার আগ্রহে খুলে পড়ব বলে। চিংলিপাট্টাম ও মাদুরার কয়েকটা দিন কয়েকটা চিঠিতে খুব বিশদভাবে গাঁথা ছিল। অনুরাধাপুরের অভিজ্ঞতা সম্বন্ধে 3খানা চিঠি ছিল। বারান্দায় হরিণের ছাল পেতে কিংবা অন্ধকারে রাতে প্রদীপের আলোর কাছে মাদুর বিছিয়ে এসব চিঠি কোনোদিনও পড়তে পারবো না। চিঠিগুলো উইয়ের পেটের ভেতর গিয়ে তাদের শরীরের মাংস ও রস জোগাচ্ছে, নির্বাদ্যের সহায়তা করছে, তাদের ডিম ও সন্ততির কাজে লাগছে। কিন্তু একটা পচা হোগলার বেড়া দিয়েও তো এই কাজ হতো, কিংবা গর্ভস্রাবের রক্ত মাখানো রাবিশ ন্যাকড়া দিয়ে। আমার এই 20 বছরের সঞ্চয়ের ওপর হাত দেওয়ার কি অধিকার ছিল তাদের? কিন্তু কাকে আমি প্রশ্ন করি? এই অন্ধ পোকাগুলোকে, আমার অবসন্ন হৃদয়কে, জীবনের দিন রাত্রির নিঃশব্দ সঞ্চারকে? যে খাতাগুলোতে নতুন কতকগুলো কবিতা লিখে রেখেছিলাম তাও নষ্ট হয়ে গেছে। এই কবিতাগুলো কাউকে দেখাইনি। অনেকক্ষণ সময় কেটে যায়। অবাক হয়ে ভাবি, জীবনের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে নিজেকে স্থির রাখা। ভাবতে ভাবতে অনেক মুহূর্ত কেটে যায়। একসময় নিজেকে স্থির রাখতে চেষ্টা করি এই ভেবে যে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি যখন ধ্বংস হয়ে যায়, তখন এমন অনেক চিন্তা ও কল্পনার সম্ভার ধোঁয়ার মিশে গেছে, যার তুলনায় আমার এই কবিতাগুলো কিছুই না। শেষ পর্যন্ত শেক্সপিয়ারের সমস্ত কাব্যও তো একদিন বরফের নিচে ধসে যাবে। পৃথিবীতে একটি মানুষও থাকবে না। কিন্তু তবুও থেকে থেকে মনে হয় আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির সমস্ত লুপ্ত ঐশ্বর্যের চেয়েও আমার কবিতাগুলো ইঙ্গিত ও মূল্য ঢের চমৎকার ছিল। শেক্সপিয়ার যা দিতে পারেনি তাই তো দিয়েছিলাম আমি।